আমরা গত ক্লাসে পড়েছিলাম সুষম ভাঙন, বিষম ভাঙন, এরপর নিউক্লিওফাইল বিকারক, ইলেকট্রোফাইল বিকারক এবং অ্যালকেন অংশ। এই অংশটা আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে শুরু করতে যাচ্ছি অ্যালকিন। তো আমরা যখনই কোনো কিছু শুরু করতে যাবো, রসায়নে কোনো একটা টপিক শুরু করতে যাবো, সর্বপ্রথম সেটার প্রস্তুতির বিক্রিয়াগুলো পড়বো। যেমন আমরা যখন অ্যালকোহলে যাবো অথবা অ্যালকাইল হ্যালাইড যেটাই পড়ি না কেন, দেখবো যে প্রথমে প্রস্তুতির বিক্রিয়া আছে। তো প্রথমে আমরা অ্যালকিনের প্রস্তুতির বিক্রিয়াটা পড়বো। অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয়। অলরাইট, তো অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াটা হচ্ছে ডিহাইড্রেশন বিক্রিয়া। ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা হয়। তো তুমি যদি নোট করে থাকো তাহলে আমার কথা লিখে নাও এভাবে, যে অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করা হয়। অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করা হয়। কিভাবে প্রস্তুত করা হয় বাংলায় উপরে লিখে নিতে পারো। অধিক পরিমাণ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকোহলকে উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি হয়। তো এগুলা মানে বিক্রিয়ার যে সারাংশগুলো আছে এগুলো বাংলায় লিখতে চাইলে আমার মুখের কথাটা একটু পজ করে করে লিখে নিতে পারো। আচ্ছা, আমি একেবারে বিক্রিয়াতে চলে যাই। তাহলে কি করা হয়, অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া দ্বারা অ্যালকিন তৈরি করা হয়। তো এখানে কি করা হয়, অধিক পরিমাণ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকোহলকে উত্তপ্ত করলে কি তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়। তো এখানে অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া, তার মানে সর্বপ্রথম আমাদের কি নিতে হবে, অ্যালকোহল নিতে হবে। তো আমরা একটা অ্যালকোহল লিখি CH3CH2, সাপোজ এটা একটা অ্যালকোহল CH3, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ। তাই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা অ্যালকোহল। তো অ্যালকোহলকে অধিক পরিমাণ সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে, এটা কি পরিমাণ থাকবে, এক্সেস পরিমাণ, মানে বেশি বেশি নিতে হবে, সালফিউরিক অ্যাসিড ঘন নিতে হবে। এটার উপস্থিতিতে 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে এই বিক্রিয়াটা সম্পন্ন হতে। অ্যালকোহলকে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিন তৈরি হয়। এখানে কি তৈরি হবে, অ্যালকিন। এখন কিভাবে অ্যালকিন তৈরি হয় সেটা আমরা দেখি। এখানে ফার্স্ট স্টেপ, কয়েকটা স্টেপে এটা হয়। ফার্স্ট স্টেপ কি হয়, ফার্স্ট স্টেপে এইখানে CH3 CH, এখানে আমরা লিখলাম H, CH3, এখানে আছে OH। তো এই যে এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সাইড আয়ন, এই দুইটা কি হয়, একত্র হয়ে পানির অণু তৈরি করে। এবং এই পানির অণুটাকে H2SO4 নিয়ে চলে যায়, কারণ H2SO4 হচ্ছে একটা কি নিরোধক। তার মানে এখানে কি তৈরি হচ্ছে, তার মানে এইখানে দেখো এই যে H2SO4 পানির অণুটাকে নিয়ে গেল, H2SO4 ইন্টু পানি, মানে H2SO4 পানির অণুটাকে নিয়ে গেছে। তাহলে আর কি থাকলো, এখানে থাকলো CH3CH। এখন এই যে এটার একটা হাত ফাঁকা, এটার একটা হাত ফাঁকা, তাই না? তার মানে এই দুইটার মধ্যে কি হবে, ডাবল বন্ড, CH3, CH2, সরি, CH, আচ্ছা আচ্ছা, এখানে আমরা জায়গা নাই, একটু ভালো করে লিখি। H2SO4 পানির অণুটাকে নিয়ে গেছে, এটা একটু ভালো করে লিখি। সেটা CH3 থাকে, এখানে থাকে CH, এখানেও থাকে CH, কারণ OH আর পানির অণু নাই। এখন এখানে দেখো, এখানে কার্বনের এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, তার হাইড্রোজেনের সাথে একটা হাত, তাহলে আরেকটা হাত ফাঁকা আছে, তাহলে মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হলো, ডাবল বন্ড তৈরি হলো। ডাবল বন্ড কোথায় থাকে, অ্যালকিনে থাকে, মানে অ্যালকিন তৈরি হলো, প্লাস H2SO4 পানি। তো এটা হচ্ছে বিক্রিয়া, মানে ফার্স্ট স্টেপ না, এটাকে আসলে এটা বলা যায় যে এটা হতে পারে একটা কন্ডিশন, এটা হতে পারে যে এটা তৈরি হলো। এখন আরেকটা জিনিসও তৈরি হতে পারে, সেটা আমরা দেখি। এটা হইতে পারে, আবার আরেকটা জিনিসও তৈরি হতে পারে, এরকম হতে পারে। সেটা হচ্ছে CH3CH2
সিএইচ CH2H মানে কি CH3, আর এখানে আছে OH। তো এবার এবার এই যে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোক্সাইল আয়নটা কি করবে, পানির মিলে পানির অণু গঠন করবে। প্লাস এখানে আছে কি H2SO4। তাহলে এখানে কি তৈরি হলো, CH3 CH2 CH, এখানে থাকলো CH2, কারণ এই যে এখানকার হাইড্রোক্সাইল আর এখানকার হাইড্রোজেন মিলে পানির অণু গঠন করছে। তাহলে এখানে দুইজনের মধ্যে একটা ডাবল বন্ড। তাহলে এখানে কি থাকলো, H2SO4 H2O। অলরাইট, তাহলে এখানে দেখো ফার্স্টে তৈরি হলো এইটা, ফার্স্ট যেভাবে আমরা মেথড দেখালাম এখানে এটা তৈরি হলো, সেকেন্ডে তৈরি হলো এইটা। এন্ড কোনটা সঠিক, উপরেরটা সঠিক না নিচেরটা সঠিক? কথা বিষয়টা হলো এই যে উপরেরটা মূল উৎপাদ আর নিচেরটা মানে উপজাত হিসেবে তৈরি, এটা হচ্ছে মূল উৎপাদ, এটাই কি মূল উৎপাদ। দুইটাই তৈরি হয় ঠিক আছে, কিন্তু উপরেরটা বেশি তৈরি হয়, তা উপরেরটা মূল উৎপাদ। কেন উপরেরটা মূল উৎপাদ এখন আমরা সেটা দেখবো। সেটা হচ্ছে সাইজেফের সূত্র, সাইজেফের সূত্র অনুসারে ওটা হচ্ছে মূল উৎপাদ। এখন কেন এটা মূল উৎপাদ আমরা এখন সাইজেফের সূত্র দেখবো। সেটা হচ্ছে দেখো CH3 CH2 CHOH CH3 যে কার্যকরী মূলক থাকে, কার্যকরী মূলক এখানে কি, কার্যকরী মূলক এখানে হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এই যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। তাহলে এই যে এইটা হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে কার্বন যুক্ত থাকে তাকে বলা হয় বিটা কার্বন। তাহলে এগুলো কি বিটা কার্বন। তো সাইজেফের সূত্র বলে যে এটা কি বিক্রিয়া বলতো, এটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া, তাই না? মানে পানির অণু আর একটা হাইড্রোজেন দুটো অপসারণ হয়ে যাচ্ছে। তো এতে বলে সাইজেফের সূত্র হচ্ছে অপসারণ বিক্রিয়ায় সেই হাইড্রোজেনটাই অপসারণ হবে। এখানে দেখো তো, এখানে একটা হাইড্রোজেন অথবা এখানকার হাইড্রোজেন যে কোনো একটা অপসারিত হচ্ছে। তো কোন হাইড্রোজেন অপসারণ হবে, এই হাইড্রোজেন না এই হাইড্রোজেন অপসারণ হবে, সেই বিষয় সাইজেফের সূত্র হচ্ছে যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেখান থেকে, যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে সাইজেফের সূত্রটা আমি মুখে বলছি, লিখে নাও। সাইজেফের সূত্র বলে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম সেটা অপসারিত হয়ে মূল উৎপাদ তৈরি করে, এটাকে বলা হয় সাইজেফের সূত্র। তাহলে এখানে এই যে এই বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, এই বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কত, এখানে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2টা, আর এই বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কত, এখানে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3টা। তাহলে এইখানে কম, এইখানে হাইড্রোজেন সংখ্যা কম, তার মানে এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে মূল উৎপাদ তৈরি করবে। এখন এইখানে আমাদের এই বিক্রিয়াতে দেখো কোথায় এই যে এটা হচ্ছে কি একটা বিটা কার্বন, এটা আরেকটা বিটা কার্বন, এই বিটা কার্বনে 3টা হাইড্রোজেন আর এই বিটা কার্বনে 2টা হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা কম, তার মানে এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে, ওই মূল উৎপাদ গঠন করবে। তাহলে এইখানে প্রথম কেজে অবশ্যই এটা থেকেই তো হাইড্রোজেন অপসারিত হয়েছে, তার মানে এটা মূল উৎপাদ। কিন্তু দ্বিতীয় কেজে দেখো এই যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কত, 3। তো এখান থেকে দ্বিতীয় কেজে হাইড্রোজেন অপসারণ হয়েছে, তার কারণে এটা মূল উৎপাদ নয়। মূল উৎপাদ কোনটা হবে, যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেই হাইড্রোজেনটা অপসারিত হলে সেটা হবে মূল উৎপাদ। আশা করি বুঝতে পারছো। এটাই ছিল আমাদের কি বিক্রিয়া, আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি বিক্রিয়া। তাহলে আমি যদি এটা একটু রিভাইজ করি, বিষয়টা হচ্ছে এরকম, CH3 CH2 CH3, এখানে হচ্ছে OH। এখন এটাকে কি করতে হবে, এক্সেস পরিমাণ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 160 থেকে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে, দুঃখিত, 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটাকে আমরা উত্তপ্ত করি তাহলে এখানে দুইটা জিনিস উৎপন্ন হতে পারে।
দুইটা জিনিস উৎপন্ন হতে পারে, একটা হচ্ছে মূল উৎপাদ আর একটা মূল উৎপাদ নয়। আমরা দেখলাম এই যে এখানে এটা হচ্ছে আলফা কার্বন, এটা কি বিটা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। এই বিটা কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন এই হাইড্রোক্সাইড নিয়ে কি তৈরি করবে, মূল উৎপাদ তৈরি করবে। তার মূল উৎপাদ কোনটা হবে, মূল উৎপাদ হবে CH3 CH ডাবল বন্ড CH এটা মূল উৎপাদ। আর এই যে এখানকার হাইড্রোজেন অপসারিত হয়ে কিছু পরিমাণ উৎপাদ তৈরি করবে, সেটা মূল উৎপাদ নয়, সেটা কম পরিমাণ উৎপন্ন হবে। CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তো উপরেরটা হচ্ছে কি মূল উৎপাদ, এটা হচ্ছে মূল উৎপাদ, এটা মূল উৎপাদ। আর যে পানির অণুটা অপসারিত হয় সেটা কি হয়, পানির অণুটা অপসারিত হয় সেটা H2SO4 এর সাথে বের হয়ে যায়, কারণ H2SO4 নিরোধক, পানি শোষণকারী। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখব এই বিক্রিয়ায় মানে হাইড্রোজেন শিফটিং এই অপসারণ বিক্রিয়ার মাধ্যমে তোমার যে তৈরি হচ্ছে, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হচ্ছে, এখানে হাইড্রোজেন শিফট হতে পারে, কারণ সেই শিফটিংটা দেখব। আচ্ছা, আমরা তাহলে যা পড়লাম আরেকবার রিভাইজ করি। কি পড়লাম? আমরা পড়লাম CH3 CH2 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 OH। এই অ্যালকোহলকে যদি আমরা ডিহাইড্রেশন বিক্রিয়া করি, অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হয়। এক্সেস পরিমাণ সালফিউরিক অ্যাসিডের মধ্যে অ্যালকোহলকে যদি উত্তপ্ত করা হয় কত, 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি তৈরি হয়, তাহলে অ্যালকিন তৈরি হয়। তো অ্যালকিন এখানে আমরা তৈরি হওয়ার কথা ছিল কি, তৈরি হওয়ার কথা ছিল এইটা, তৈরি হওয়ার কথা ছিল এটা CH3 CH2 CH2 CH2, আচ্ছা এখানে CH2 এটা তৈরি হওয়ার কথা ছিল, কারণ এটা হচ্ছে বিটা কার্বন আর এটা হচ্ছে আলফা কার্বন। তো বিটা কার্বন আলফা কার্বন, তো ওই যে বিটা কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে আর আলফা কার্বন থেকে OH প্রতিস্থাপন হয়, এটা তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে তৈরি হয় কোনটা, CH3 CH ডাবল বন্ড CH3। এটা হচ্ছে মূল উৎপাদ, এটা মূল উৎপাদ। কারণ কি হয়, এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হলে তোমার এটা তৈরি হতো, কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হয় কোথায়, এইখানে। হাইড্রোজেন শিফট হয়ে কার্বোক্যাটায়নের ডিগ্রি বৃদ্ধি পায়। তো কার্বোক্যাটায়নের ডিগ্রি বৃদ্ধি পেলে স্থায়িত্ব বৃদ্ধি পায়। তার মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে বেশি স্থিতিশীল। তার মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য যে অ্যালকিন তৈরি হবে সেটা হচ্ছে বেশি স্থিতিশীল অ্যালকিন। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আস্তে আস্তে বুঝবো, মনোযোগ দাও। দেখো, আমরা যদি এটা আবার নিয়ে চিন্তা করি যে এই অ্যালকোহল নিয়ে কাজ করছি, CH3 CH2 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 OH। এখন এটাকে কি করেছি, এক্সেস পরিমাণ H2SO4 এর সাথে, এক্সেস পরিমাণ H2SO4 এর সাথে কি করছি, 160 থেকে 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করছি। এত তাপমাত্রায় এটাকে উত্তপ্ত করছি, তাহলে কি তৈরি হবে, আমরা জানি এটা হচ্ছে আলফা কার্বন। এই যে মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেটা কি হয়, মূলকের সাথে যে কার্বন যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন হয়। আর তাহলে এটা কি, এটা বিটা কার্বন। এখানে বিটা কার্বন তাহলে কি আছে, একটাই আছে। তার মানে এখানে কি হবে, তার মানে এখানে আসলে CH3 CH2 CH বোঝার জন্য এভাবে লিখছি, CH2OH। আলফা কার্বনের সাথে যুক্ত OH এবং বিটা কার্বনের সাথে যুক্ত H, এই দুইটা মিলে গিয়ে পানির অণু তৈরি করবে। দুইটা মিলে গিয়ে কি তৈরি করবে, পানির অণু তৈরি করবে, এবং অ্যালকিনটা তৈরি হবে। সে অ্যালকিনের এই যে এ বন্ড আর এ বন্ড উন্মুক্ত হলো এই দুইটা কার্বনে, এখানে একটা কি ডাবল বন্ড তৈরি হবে। তাহলে আমরা পেয়ে গেছি সে পেয়ে গেছি যেটা কি তৈরি হবে, এটা একটা জিনিসই তো তৈরি হতে পারে এখানে, তাই না? আমাদের আগের কনসেপ্ট অনুযায়ী এখানে শুধুমাত্র এটাই তৈরি হতে পারে, কারণ এখানে বিটা কার্বন দুইটা নেই, একটাই বিটা কার্বন, CH2 CH ডাবল বন্ড CH2, এটা তৈরি হতে পারে। কিন্তু এইটা মূল উৎপাদ নয়, এখানে এটা মূল উৎপাদ নয়, মূল উৎপাদ
9। মূল উৎপাদই হচ্ছে তোমার একটা বিক্রিয়ার আসল উৎপাদ, ঠিক আছে? মূল উৎপাদটা বিক্রিয়ার আসল উৎপাদ। তো এখানে এটা মূল উৎপাদ কেন হলো না? এখানে না হওয়ার কারণ কি? এখানে না হওয়ার কারণ হচ্ছে হাইড্রোজেন শিফটিং। আসলে এখানে বিষয়টা কি হয়, এখানে প্রথম ধাপে স্টেপ কয়েকটা ধাপে বিক্রিয়া হয়। তো বিক্রিয়ার মেকানিজম যদি আমরা দেখতে যাই তাহলে এখানে CH3 CH2, আমি বিক্রিয়ার মেকানিজমে ডিপে যাচ্ছি না, বিক্রিয়ার মেকানিজম পরীক্ষায় আসে না, আহ, আর ওটা একটু বেশি কঠিন। তো এখানে OH মাইনাস যখন অপসারণ হয় তখন এখানে এখানে OH মাইনাস অপসারণ যখন হয় তখন এখানে একটা তৈরি হয়, তোমার প্লাস চার্জযুক্ত এখানে প্লাস চার্জ যুক্ত হয়। OH যখন চলে গেল তাহলে এখানে কি প্লাস চার্জ যুক্ত হলো। এখন এরপরে কি হয়, এরপরে CH3 CH2 CH CH2 CH2 এটা থাকলো। এখন এখন এখানে যদি তোমার কি হয়, এই যে এই হাইড্রোজেনটা অপসারণ হয়, এখানকার এই যে হাইড্রোজেনটা আছে, বিষয়টা হচ্ছে আমি যদি স্কেচ করে দেখাই তাহলে এটা এখানে যে হাইড্রোজেনটা আছে CH2 প্লাস এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাও যদি অপসারণ হয়, কার সাথে অপসারণ হচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি না, সেগুলো মানে বিক্রিয়ার মেকানিজমে আছে, বিক্রিয়ার মেকানিজম আমি দেখাচ্ছি না, ওটা দেখাতে গেলে আর কি ওটা পরীক্ষায় আসে না, অতিরিক্ত প্রেরণা দরকার নেই। CH2, তাহলে এটা যদি অপসারণ হয় তাহলে এই যে দুইটার মধ্যে কি তৈরি হলো, একটা ডাবল বন্ড তৈরি হলো, এটা তৈরি হলো। কিন্তু আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে CH3 CH2 CH CH2, এখন এখানে যদি একটা কাজ করি, এখানে হচ্ছে CH2 আর একটা প্লাস। এখন এইখানে যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানকার একটা হাইড্রোজেনকে যদি এইখানে শিফট করে দিই তাহলে দেখো তো কি হচ্ছে, এখানকার একটা হাইড্রোজেনকে যদি এখানে শিফট করে দাও তাহলে CH3 CH2 CH তাহলে প্লাস চার্জটা এখানে চলে আসলো। এখন এটা ছিল দেখো 1 ডিগ্রি কার্বোক্যাটয়ন, আর এটা হয়তো কত হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটয়ন। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটয়নের জন্য আমরা যেটা পাইছি সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটয়ন কি কম স্থায়ী, 1 ডিগ্রি কার্বোক্যাটয়ন 2 ডিগ্রি কার্বোক্যাটয়নের থেকে কম স্থায়ী। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটয়নের জন্য আমরা যেটা পাইছি সেটা কম স্থায়ী হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটয়নের জন্য যেটা পাইছি সেটা বেশি স্থায়ী হবে। তো দেখো এখানে শিফটিং হয়ে ডিগ্রি বাড়াতে যদি পারা যায় তাহলে শিফটিং করে ডিগ্রি বাড়াতে হবে। তো শিফটিং করে আমরা এখানে কি করলাম, ডিগ্রি বাড়ালাম। কারণ এটার ফলে কোন অ্যালকিনটা তৈরি হবে, দেখো এখান থেকে আরেকটা হাইড্রোজেন অপসারণ হবে, হয়ে এই দুইটার মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। তার মানে আমরা পাচ্ছি কি, আলটিমেটলি আমরা পাচ্ছি CH3 CH ডাবল বন্ড CH এইটা হচ্ছে আমাদের আসল উৎপাদ। এটা হচ্ছে আমাদের মূল উৎপাদ, মূল উৎপাদ। আচ্ছা, আমি কি বোঝালাম এখানে হাইড্রোজেন শিফটিং সেটা একটু আরেকবার রিক্যাপ করি। সেটা হচ্ছে আমাদের যে বিক্রিয়াটা আমরা পড়ছি অ্যালকিনের, অ্যালকিন তৈরির বিক্রিয়া অ্যালকোহল থেকে, অ্যালকোহলকে অধিক পরিমাণ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কি তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়। তো আমরা দেখেছি কি, এই যে AOH একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যায়। তো এই যে আলফা কার্বনের OHটা বিটা কার্বনের হাইড্রোজেনকে নিয়ে চলে যায়, মানে এই যে এখানকার OH এই হাইড্রোজেনকে নিয়ে পানি উৎপন্ন করবে, আর এই দুটার মধ্যে কি ডাবল বন্ড তৈরি হবে। এটারই তো কথা ছিল, তাই না? তাহলে এটা মূল উৎপাদ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে এখানে শেষ কার্বনের সাথে তোমার ডাবল বন্ড তৈরি হয়েছে, এটা মূল উৎপাদ হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। কেন হয় না? কারণ দেখাচ্ছি যখন OH চলে যায় তখন এখানে একটা কি তৈরি করে, প্লাস চার্জ তৈরি করে। তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটয়ন তৈরি হলো। অ্যান্ড 1 ডিগ্রি কার্বোক্যাটয়ন যখন তৈরি হয়, 1 ডিগ্রি কার্বোক্যাটয়নের জন্য দেখো এখানকার একটা হাইড্রোজেন যদি অপসারণ হয় তাহলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হচ্ছে।
তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটনের জন্য এটা তৈরি হচ্ছে। 1 ডিগ্রি কার্বোক্যাটন কম স্থায়ী, তাই না? আমরা কার্বোক্যাটনের স্থায়িত্বের ক্রম পড়েছিলাম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কিন্তু যদি এইখানকার একটা হাইড্রোজেন শিফট হয়ে এইখানে যায়, এখানকার একটা হাইড্রোজেন শিফট হয়ে এখানে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তৈরি হবে, একটা হাইড্রোজেন এখানে যদি শিফট হয়ে যায় তাহলে এই যে প্লাস চিহ্নটা শিফট হয়ে এখানে আসছে। তো এখানে আসার পর 2 ডিগ্রি কার্বোক্যাটন তৈরি করছে। এখন 2 ডিগ্রি কার্বোক্যাটন বেশি স্থায়ী, 2 ডিগ্রি কার্বোক্যাটন বেশি স্থায়ী হওয়ার কারণে 2 ডিগ্রি কার্বোক্যাটনের জন্য যে অ্যালকিনটা তৈরি হবে সেটাও বেশি স্থায়ী হবে। তো 2 ডিগ্রি কার্বোক্যাটনের জন্য কোন অ্যালকিন তৈরি হবে? এই যে এটার আর এটার মাঝখানে ডাবল বন্ড। দেখো এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানে 2টা হাইড্রোজেন আর এখানে 3টা হাইড্রোজেন। তাহলে অবশ্যই এই হাইড্রোজেনটা অপসারণ হবে, অপসারণ হয়ে এই দুইটার মধ্যে ডাবল বন্ড তৈরি করবে। তার মানে আমাদের এখানে মূল উৎপাদ এইটা, ওইটা নয়, উপরে যেটা বলছি এটা নয়। আচ্ছা, তাহলে আমি আরেকবার রিক্যাপ করি বিক্রিয়াটা লিখে। আমাদের বিক্রিয়াটা দিল এইটা। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা শুরু করতে যাচ্ছি অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকিন সাধারণত এর যেহেতু একটা ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড মানে কি আছে, সেখানে পাই বন্ধন আছে। আর পাই বন্ধন যেহেতু দুর্বল হয়, তো পাই বন্ধন ভেঙে গিয়ে অ্যালকিন বিক্রিয়া দিতে পারে। পাই বন্ধন ভেঙে গেলে একটা বন্ধন উন্মুক্ত এবং সেখানে এসে অনেক কিছু যুক্ত হতে পারে। তো প্রথমতই অ্যালকিন অনেক কয়েক ধরনের বিক্রিয়া দিয়ে থাকে, তার মধ্যে অন্যতম বিক্রিয়া হচ্ছে জুট বিক্রিয়া। জুট বিক্রিয়া, অ্যালকিন জুট বিক্রিয়া দিয়ে থাকে, অ্যালকিন জারণ বিক্রিয়া দিয়ে থাকে, অ্যালকিন পলিমাকরণ বিক্রিয়া দিয়ে থাকে। পলিমাকরণ, যেটা তোমরা এসএসসি তে পড়ছো, যেমন পলিথিন তৈরি করতে ইথিন ব্যবহার করা হয়, এটা একটা পলিমাকরণ বিক্রিয়া। তো আমরা এখন জুতার জারণ বিক্রিয়া পড়ব। পলিমাকরণ বিক্রিয়া এই চ্যাপ্টারের লাস্টে আছে। তো অ্যালকিনের জুট বিক্রিয়া, অ্যালকিনের জুট বিক্রিয়া। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। বিক্রিয়া মানে এটা মোস্ট অফ দ্য কেস এই বিক্রিয়াটা দেয়, সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। মানে এখানে কোনো কিছু সে যুক্ত হবে এবং কোনো কিছু যুক্ত হতে গেলে সেটা আসলে ইলেকট্রন আকর্ষী হয়। মানে এখানে দেখো অ্যালকিনে কি থাকে, একটা পাই বন্ধন থাকে, পাই বন্ধন থাকে। এই পাই বন্ধন থাকার মানে কি, এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রনের চার্জ কি ঋণাত্মক। তাহলে যে বিকারকটা আসবে সেই বিকারকটা কি অবশ্যই ইলেকট্রন আকর্ষী হবে। তার মানে বিকারকটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, আর এটা কি বিক্রিয়া দিচ্ছে, জুট বিক্রিয়া দিচ্ছে। তাই এটার তোমার বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। তাহলে মনে থাকবে যে অ্যালকিনের মানে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি, অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। অ্যালকিন ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া বৈশিষ্ট্যপূর্ণভাবে দিয়ে থাকে। মানে এটার মোস্ট অফ দ্য কেস এই বিক্রিয়াটা হয়ে থাকে, ঠিক আছে। জুট বিক্রিয়াটা মানে সিম্পলি হয়ে থাকে জারণ আর পলিমাকরণ বিক্রিয়ার জন্য বিভিন্ন সিচুয়েশন তৈরি করা লাগে, ঠিক আছে। সেই কারণে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া বলা হচ্ছে কি, অ্যালকিনের ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা যদি এটার একটা স্কেচ দেখি এই বিক্রিয়ার, সেটা হচ্ছে অ্যালকিনে কি থাকে, ডাবল বন্ড থাকে। অ্যালকিনে ডাবল বন্ড থাকে, এখানে তোমার অ্যালকেল মূলক যুক্ত থাকে, যে দুইটা বন্ড আমরা ওপেন করেছি। এবং এখানে যদি এরকম একটা যৌগ, এরকম একটা যৌগ থাকে এ বি, এরকম একটা যৌগ এ বি অংশ আছে, তাহলে কি হবে, এর এই যে দুইটা বন্ধন ফাঁকা আছে, যে দুইটা বন্ধন ফাঁকা আছে তোমার এখানে এসে এই যে দুইটা বন্ধন ফাঁকা আছে বলছে, যে দুইটা বন্ধন এখানে আছে, এর মধ্যে কি আছে, একটা পাই বন্ধন আছে, সে পাই বন্ধনটা উন্মুক্ত হয়। অর্থাৎ এখানে তো দুইটা বন্ধন, এখানে একটা বন্ধন থাকে আর একটা পাই বন্ধন উন্মুক্ত হয়। এটার ক্ষেত্রে কি হয়, দুইটা বন্ধন এখানে আছে, যে পাই বন্ধন যেটা ছিল উন্মুক্ত হলো, এখানে এসে তারপর কি যুক্ত হয়, এখানে এ বি যুক্ত হয়। তো মানে এটা হচ্ছে জুট বিক্রিয়ার একটা স্কেচ। সেটা হচ্ছে যে পাই বন্ধনটা আছে, পাই বন্ধনটা ভেঙে গিয়ে উন্মুক্ত হয় তারপর এখানে সে মৌলগুলো অথবা কম্পাউন্ড গুলো যুক্ত হয়। এটা হচ্ছে কি জুট বিক্রিয়ার একটা স্কেচ। এখন কোথায় কি যুক্ত হবে, এ কোথায় যুক্ত হবে, বি কোথায় যুক্ত হবে, এ বি এর কন্ডিশন কি, এগুলা নিয়ে অনেক কিছু আছে, সেগুলো আমরা পড়বো। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, জুট বিক্রিয়ার একটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে এরকম, CH3 CH2 CH ডাবল বন্ড
CH3 এটার সাথে HCl বিক্রিয়া দিচ্ছে, এটার সাথে কি দিচ্ছে? HCl বিক্রিয়া দিচ্ছে। তো এখানে দুইটা কন্ডিশন হইতে পারে, এখানে দুইটা কন্ডিশন হইতে পারে। দেখো এখানে তোমার এই যে এই বন্ধনটা কি হবে? উন্মুক্ত হবে, এখানকার পাই বন্ধনটা উন্মুক্ত হবে। তার মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে CH3 CH2 CH3 এখানে আর এখানে দুইটা বন্ধন উন্মুক্ত হবে, এখানে এখানে দুইটা বন্ধন উন্মুক্ত হবে। আর এই যে এইটা HCl কি অবস্থা আছে? H প্লাস আর Cl মাইনাস। তো এইখানে H প্লাস এখানে যাইতে পারে, H প্লাস এখানেও যাইতে পারে, এখানেও যাইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আবার ক্লোরিন মাইনাস এখানেও যাইতে পারে, এখানেও যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো কোনটা কোথায় যাবে সেটা নিয়ে আমাদের বিভিন্ন সূত্র আছে। সেই সূত্র, একটা সূত্র হচ্ছে মার্কোনিভের সূত্র, বিভিন্ন সূত্র না, একটা সূত্র মার্কোনিভের সূত্র আছে, সেটা আমরা পড়বো। তো মানে এখানে কন্ডিশন কি হতে পারে? যদি হাইড্রোজেন এইখানে যায় তাহলে কি তৈরি হবে? CH3 CH2 CH2, মানে যে এখানে হাইড্রোজেন গেল তাহলে এখানে CH2 তৈরি হলো, আর এখানে গেল ক্লোরিন তাহলে CHCl CH3 এটা হলো। এখন এটার যদি উল্টা হয়, মানে হাইড্রোজেনটা এখানে আসছে আর ক্লোরিনটা এখানে গেছে, এখানে যে যুক্ত আছে, তাহলে এটার উল্টাটা তৈরি হবে CH3 CH2 ক্লোরিন, এখানে CHCl, আর এখানে হচ্ছে CH2 CH3, এটা তৈরি হবে। বোঝা গেল? তাহলে এখানে দুইটা জিনিস তৈরি হতে পারে, এটাও তৈরি হতে পারে, এটাও তৈরি হতে পারে। এখন কোনটা তৈরি হবে সেটা নিয়ে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে মার্কোনিভের সূত্র। এখন আমরা পড়ব মার্কোনিভের সূত্র। মার্কোনিভের সূত্র, মার্কোনিভের সূত্রটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, মার্কোনিভের সূত্রটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তোমার এই যে এইখানে যেটা আছে, মানে যেটা এ বি দিয়ে যেটাকে আমরা করছি, ডিনোট করেছিলাম, সেটা হচ্ছে আক্রমণকারী বিকারক। যেমন এখানে এই সেল, এটা কি আক্রমণকারী বিকারক, এই সেলটা কি আক্রমণকারী বিকারক, আর এটা হচ্ছে কি অ্যালকিন। আচ্ছা, এখন তোমার অ্যালকিন অ্যালকাইন অথবা যেগুলোতে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড থাকলে সেগুলোকে কি বলা হয়? ডাবল বন্ড। ডাবল বন্ড থাকলে সেগুলোকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ। এখন যদি এরকম অসম্পৃক্ত জৈব যৌগ, তাহলে কি অ্যালকিন একটা অসম্পৃক্ত জৈব যৌগ। এখন এইটা CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। কেন প্রতিসম? কারণ এটা ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান আছে। আমি যদি এইটা বলি, আগে যে উদাহরণটা দিয়েছিলাম CH3 CH ডাবল বন্ড CH3, এটাও কি প্রতিসম, কারণ এখানে যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের দুই পাশে যে কার্বন আছে সেখানে হাইড্রোজেন সংখ্যা সমান আছে। তার মানে এটাও কি, এটা হচ্ছে একটা প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ, এটা হচ্ছে একটা প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। এখন আক্রমণকারী বিকারক তোমার যেমন ক্লোরিন, আক্রমণকারী বিকারক যদি এরকম হয়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, এগুলো হচ্ছে তোমার এগুলো হচ্ছে প্রতিসম, এগুলো প্রতিসম, এগুলো প্রতিসম বলতে বোঝাচ্ছে যেগুলো হচ্ছে তোমার মৌলিক অণু, এগুলো সব মৌলিক অণু, একই পরমাণু দ্বারা গঠিত অণু, এগুলো হচ্ছে মৌলিক অণু। তো মৌলিক অণুগুলো হচ্ছে প্রতিসম বিকারক, এগুলো হচ্ছে কি প্রতিসম বিকারক। আমাদের প্রতিসম অপ্রতিসম এই বিষয়টা বুঝতে হবে। এখন যদি হাইড্রোজেন সংখ্যা উভয় পাশে সমান না হয় তাহলে সেটা কি হবে? অপ্রতিসম। তার মানে এটা
CH3 CH ডাবল বন্ড CH2। এটার কথা যদি চিন্তা করো, এটা হচ্ছে একটা অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। কারণ কি, এখানে ডাবল বন্ডের দুই পাশে, এক পাশে দুইটা হাইড্রোজেন আর আরেক পাশে একটা হাইড্রোজেন, তার মানে এটা কি অপ্রতিসম। আর যেমন HCl, তারপর HBr, তারপর পটাশিয়াম ক্লোরাইড, এগুলো সব হচ্ছে অপ্রতিসম বিকারক। মানে যেগুলো মৌলিক অণু নয়, একই পরমাণু দিয়ে তৈরি না, একই অ্যাটম দিয়ে তৈরি না, সেগুলো হচ্ছে আসলে অপ্রতিসম বিকারক। তাহলে অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে? অসম্পৃক্ত জৈব যৌগ যদি ডাবল বন্ড থাকে তাহলে সেটা অসম্পৃক্ত জৈব যৌগ। ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, একাধিক বন্ড যদি থাকে, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, একাধিক বন্ড, এখানে আমরা বলতে পারি ডাবল বন্ড না, একাধিক বন্ড, দুইটা কার্বনের মধ্যে একাধিক বন্ধন যদি থাকে তাহলে সেটা হচ্ছে একটা অসম্পৃক্ত জৈব যৌগ। তার মানে অ্যালকিন, অ্যালকাইন এগুলো হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। এখন প্রতিসম জৈব যৌগ কাকে বলে? যদি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, মানে একাধিক যে বন্ড আছে তার দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান হয় তাহলে সেটা প্রতিসম, হাইড্রোজেন সংখ্যা সমান না হলে সেটা অপ্রতিসম। এরপর যদি তোমার মৌলিক অণু যদি হয় তাহলে সেটা হচ্ছে প্রতিসম বিকারক, আর যৌগিক অণু হলে সেটা অপ্রতিসম বিকারক। খুবই সহজ বিষয়। এখন মার্কোনিভের সূত্র বলে যে অসম্পৃক্ত জৈব যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয়ে যদি অপ্রতিসম হয় তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির মধ্যে যে কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে আক্রমণকারী বিকারকের ধনাত্মক প্রান্ত যুক্ত হয়। বিষয়টা কি আমি বিক্রিয়ার সাহায্যে বুঝিয়ে বলছি, তবে তুমি যদি নোট করতে থাকো তাহলে লিখে নাও। যেটা হচ্ছে আমি মুখে বলছি সেটা লিখে নাও। অসম্পৃক্ত জৈব যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয়ে যদি অপ্রতিসম হয় তবে দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির মধ্যে যে কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে আক্রমণকারী বিকারকের ধনাত্মক প্রান্ত যুক্ত হয়। এখন বিষয়টা কি আমরা বুঝি, দেখো। যেমন এইটা CH3 CH ডাবল বন্ড CH2, এটার সাথে HCl বিক্রিয়া করছে। তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি একটা জুট বিক্রিয়া। CH3 CH এর একটা বন্ধন উন্মুক্ত হবে, CH2 এর একটা বন্ধন উন্মুক্ত হবে, এখানে H প্লাস আর Cl মাইনাস আছে। এখন H প্লাস কোথায় যুক্ত হবে, Cl মাইনাস কোথায় যুক্ত হবে? H প্লাস আর Cl মাইনাস এই দুইটা বন্ধন এসে যুক্ত হবে। এন্ড কোনটা কোথায় যুক্ত হবে সেই বিষয়ে মার্কোনিভ বলেছে, যদি আক্রমণকারী বিকারক এবং অসম্পৃক্ত জৈব যৌগ দুইটাই অপ্রতিসম হয়। তাহলে দেখো তো এটা কি প্রতিসম জৈব যৌগ না অপ্রতিসম জৈব যৌগ? এটাও অপ্রতিসম, এটাও অপ্রতিসম, দুইটাই অপ্রতিসম। যেহেতু দুইটাই অপ্রতিসম তাহলে মার্কোনিভ বলেছে যদি দুইটাই অপ্রতিসম হয় তাহলে ধনাত্মক অংশ, আক্রমণকারী বিকারকের ধনাত্মক অংশ, মানে এই যে এই অংশটা, ধনাত্মক অংশটা যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে গিয়ে যুক্ত হয়, অর্থাৎ এইখানে গিয়ে যুক্ত হবে। বুঝছো? তাহলে মার্কোনিভের সূত্র হচ্ছে এইটা, যে আক্রমণকারী বিকারক এবং অসম্পৃক্ত জৈব যৌগ দুইটাই যদি অপ্রতিসম হয়, এখানে দুইটাই অপ্রতিসম, তাহলে আক্রমণকারী বিকারকের ধনাত্মক প্রান্তটা গিয়ে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন আছে বেশি সেইখানে। তার মানে এখানকার উৎপাদটা কি তৈরি হবে, এখানকার উৎপাদ হাইড্রোজেনটা এই যে এখানে যুক্ত হবে, তার মানে এখানে উৎপাদ হবে CH3 CH, এখানে তো কি ক্লোরিন যুক্ত হবে আর এখানে তো যুক্ত হবে হাইড্রোজেন। তার মানে আলটিমেটলি তৈরি হচ্ছে CH3 CH Cl CH3, এটা তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের যেটা ছিল, আমাদের যে প্রশ্নটা ছিল প্রথমে সেটা ছিল এটা CH3 CH2 CH ডাবল বন্ড CH CH3,
এটার সাথে যদি HCl বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? তাহলে এখানে দেখো এটা হচ্ছে অপ্রতিসম বিকারক, বাট এটা কিন্তু প্রতিসম জৈব যৌগ, প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। প্রতিসমর ক্ষেত্রে তোমার যে কোনো জায়গায় যুক্ত হতে পারে, এখানে হাইড্রোজেন এই পাশেও একটা এই পাশেও একটা, নো ম্যাটার, মানে কোনো সমস্যা নেই তুমি কোথায় ক্লোরিন কোথায় হাইড্রোজেন যুক্ত করছো, অর্থাৎ এখানে দুইটা যৌগই সমান হারে তৈরি হবে, অর্থাৎ দুইটাই মৌল উৎপাদ। সেটা হচ্ছে CH3 CH2 CH, এখানে হাইড্রোজেন যুক্ত হতে পারে, এখানে ক্লোরিন যুক্ত হতে পারে, অথবা CH3 CH2 CHCl, এখানে ক্লোরিন এখানে হাইড্রোজেন যুক্ত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এটা ছিল তোমার অ্যালকিনের জুট বিক্রিয়া। অ্যালকিনের জুট বিক্রিয়ার ক্ষেত্রে কোথায় যুক্ত হবে সেটার ক্ষেত্রে মার্কোনিভের সূত্র প্রযোজ্য। ধনাত্মক অংশ যুক্ত হবে অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখানে, ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে যে কার্বনে সেখানে যুক্ত হবে ধনাত্মক অংশ। তো এটা আমি এভাবে মনে রাখতে, মার্কোনিভের সূত্র হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া, মানে যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেওয়া। তার মানে দেখো যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে আবার গিয়ে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তো মার্কোনিভের সূত্র নোট করে থাকলে তোমরা এখানে খাতায় লিখে নাও, মার্কোনিভের সূত্র হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা পড়বো অ্যান্টি মার্কোনিভের সূত্র। অ্যান্টি মার্কোনিভের সূত্র মানে মার্কোনিভের বিপরীত সূত্র। অ্যান্টি মার্কোনিভের সূত্র, এটাকে বলা হয় খারাসের পারক্সাইড ফলাফল। অ্যান্টি মার্কোনিভের সূত্রকে কি বলা হয়? খারাসের পারক্সাইড ফলাফল। কেন বলা হয় আমরা দেখব। সেটা হচ্ছে তোমাকে দেওয়া হলো এই প্রশ্নটা, CH3 CH ডাবল বন্ড CH2 হাইড্রোজেন ব্রোমাইড, তাহলে এটাও কি একটা অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগ, এটা হচ্ছে একটা অপ্রতিসম আক্রমণকারী বিকারক, তাই না? তাহলে এখানে জুট বিক্রিয়া সংগঠন হবে, জুট বিক্রিয়া, এই যে এখানে পাই বন্ধন ভেঙে গিয়ে এখানে এখানে যুক্ত হবে হাইড্রোজেন, এখানে যুক্ত হবে ব্রোমিন, আর এখানে যুক্ত হবে হাইড্রোজেন, তাই কিনা? এটা তো হওয়ার কথা, কারণ মার্কোনিভের সূত্র মতে, মার্কোনিভের সূত্র হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। কোথায় হাইড্রোজেনকে যুক্ত হবে? যেখানে হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক অংশ, ধনাত্মক অংশ সেখানে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি, তেলে মাথায় তেল দেওয়া, মানে এখানে হাইড্রোজেন যুক্ত হবে আর এখানে যুক্ত হবে কি? ব্রোমিন। তো এটা হওয়ার কথা, কিন্তু যদি তোমার এখানে পার অক্সাইড থাকে প্রভাবক হিসেবে, পার অক্সাইড, পার অক্সাইড যেমন হাইড্রোজেন পার অক্সাইড H2O2, এটা যদি থাকে, অথবা যে দুইটা অক্সিজেন আর দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক, এটা একটা পার অক্সাইড নির্দেশ করে। এটা কি নির্দেশ করছে? দুইটা অক্সিজেন দুই পাশে দুইটা হাইড্রোজেন, এটাও কি একটা পার অক্সাইড নির্দেশ করছে। তো পার অক্সাইড যদি হিসেবে থাকে, প্রভাবক হিসেবে থাকে, তাহলে অ্যান্টি মার্কোনিভের সূত্র প্রযোজ্য, অর্থাৎ এখানে তেলে মাথা মানে তেলে মাথায় তেল দেওয়ার হবে না, মানে যেখানে পজিটিভ বেশি, পজিটিভ সেখানে যাবে না যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি, এখানে বিপরীত ঘটনা ঘটবে, মানে পজিটিভ অংশ যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে যাবে, তাই এটাকে বলা হচ্ছে অ্যান্টি মার্কোনিভের সূত্র। অর্থাৎ এখানে কি হবে? CH3 CH2, এখানে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন যাওয়ার কথা ছিল CH2 এর কাছে, কিন্তু ওইখানে যাবে না, কারণ এটাতে প্রভাবক হিসাবে কি আছে? এখানে প্রভাবক হিসাবে পারক্সাইড আছে, তাহলে এখানে হবে CH2Br। হওয়ার কথা ছিল এখানে CH3 হবে আর এখানে CHBr হবে, কিন্তু এটার উল্টাটা হয়েছে। তো অ্যান্টি মার্কোনিভের সূত্র কখন প্রযোজ্য হবে? যখন প্রভাবক হিসাবে পার অক্সাইড থাকবে। তো এটা আমি এভাবে মনে রাখতাম যে তেলে মাথায় বেল মারা, মানে যেখানে তেল আছে, যার মাথায় তেল আছে তার মাথায় আর তেল দিব না, তার মাথায় বেল মারো। ওইখানে আর আমি এখানে হাইড্রোজেন আছে এখানে আর হাইড্রোজেন দিও না, হাইড্রোজেন যেখানে কম সেখানে দাও, অ্যান্টি মার্কোনিভের সূত্র। ঠিক আছে, তাহলে আপাতত আমাদের জুট বিক্রিয়া শেষ। তাহলে আমরা জুট বিক্রিয়া কি পড়লাম? জুট বিক্রিয়া হচ্ছে পড়লাম প্রথমত যে অ্যালকিন জুট বিক্রিয়া দেয় কিভাবে? এর যে পাই বন্ধনটা আছে সেটা উন্মুক্ত হয়ে যায়, পাই বন্ধনে এসে বিভিন্ন মৌল যুক্ত হয়। এখন কোন মানে কোথায় কোন মৌল যুক্ত হবে সেটার বিষয়ে মার্কোনিভের সূত্র আছে। যদি অসম্পৃক্ত জৈব যৌগের
জৈব যৌগটা প্রতিসম হয় তাহলে যে কোনো জায়গায় যুক্ত হতে পারবে, বাট অপ্রতিসম যদি হয় মানে হাইড্রোজেন সংখ্যা সমান নাই, ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান নয়, অপ্রতিসম হলে তেলে মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখানে এসে আক্রমণকারী বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে। অ্যান্টি মার্কোনিভের সূত্র প্রযোজ্য কখন? যখন পারক্সাইড প্রভাবক হিসেবে থাকবে। পারক্সাইড প্রভাবক হিসেবে থাকলে আমাদের যেটা পড়লাম যে তেলে মাথায় তেল দেওয়া, যেখানে বেশি পরিমাণ হাইড্রোজেন আছে সেখানে সে পজিটিভ অংশ যুক্ত হবে, এটার উল্টা করবে, যেখানে বেশি পরিমাণ হাইড্রোজেন আছে সেখানে সে ঋণাত্মক অংশ যুক্ত হবে, সেখানে আর হাইড্রোজেন দিও না, মানে তেলে মাথায় বেল মারা, যেখানে যার মাথায় বেশি তেল আছে তার মাথায় আর তেল দিও না। তো এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিভের সূত্র। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার আমরা যাবো অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া। আমরা এখনো কি পড়ছি? আমরা জুট বিক্রিয়া পড়ছি, অ্যালকিনের জুট বিক্রিয়া পড়ছি। অ্যালকিনের জুট বিক্রিয়া মানে দেখো এগুলো যুক্ত হচ্ছে, এই সেল যুক্ত হচ্ছে, বিভিন্ন কেস পড়তেছে আর কি, কখন কি হবে। এবার পড়বো অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া। ওজোনালাইসিস বিক্রিয়া একটা জুট বিক্রিয়া। অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় কি হয়? ওজন কি? ওজন 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 হচ্ছে O3, ওজন স্তরে O3 থাকে। আর আমরা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিই, যেটা সংকেত হচ্ছে O2। আমাদের অ্যাটমসফিয়ারের একটা স্তর আছে সেটাকে বলা হয় ওজোন লেয়ার, ওইখানে O3 থাকে। তো ওজন অ্যালকিনের সাথে জুট বিক্রিয়া প্রদর্শন করে, তো ওই বিক্রিয়াটাকে বলা হয় ওজোনালাইসিস বিক্রিয়া। যেমন এটা হচ্ছে একটা অ্যালকিন CH3 CH2 CH ডাবল বন্ড CH এটা হচ্ছে একটা অ্যালকিন। অ্যালকিনের সাথে যদি ওজন বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? দেখো বোঝো বিষয়টা। এই ওজনটা কোথায় যায় যুক্ত হবে? এই যে এখানে পাই বন্ধন আছে তাই না, এই পাই বন্ধনে গিয়ে যুক্ত হবে, পাই বন্ধনে গিয়ে ওজনটা যুক্ত হবে। পাই বন্ধনটা কি দুর্বল, তো পাই বন্ধনটা ভাঙার চেষ্টা করবে। তো এখানে এইরকম অবস্থা একটা তৈরি হয়, একটা এরকম অবস্থা তৈরি হয়, CH3 CH2 CH, এখানে CH, এখানে একটা কাহিনী ঘটে, এখানে এসে O3 যুক্ত হবে। এখন O3 কিভাবে যুক্ত হয়? এইভাবে যুক্ত হয়, এইভাবে। তিনটা অক্সিজেন আছে না, তিনটা অক্সিজেন এভাবে যুক্ত হয়। তার মানে এই দুইটা কার্বনের মাঝখানে অক্সিজেন এসে এরকম একটা অবস্থা তৈরি করে, পঞ্চভুজাকার একটা অবস্থা তৈরি করে। তারপর কি হয়? এই যে এই অংশ আলাদা, এই অংশ আলাদা হয়ে যায় এক পাশে, এই অংশ এক পাশে আলাদা হয়ে যায়, এবং এই অংশ এক পাশে আলাদা হয়ে যায়, হয়ে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করে। তাহলে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড কি তৈরি করছে? দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড, একটা তৈরি করছে এই যে এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ তৈরি করছে, আরেকটু এইটুকু একটা অংশ। তাহলে CH3 CH3 CH2 CHO, আরেকটা যে এইটুকু অংশ, এইটুকু অংশ কি? CH3 CHO, এই দুটো অংশ তৈরি করছে। তো এখানে যদি আমরা জিঙ্ক ইউজ করি তাহলে আরেকটা অক্সিজেন যেটা আছে, এই অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড গঠন হয়। তো এখানে কি তৈরি হলো? এখানে তৈরি হলো একটা, দেখো এটা কি এটা হচ্ছে প্রোপানেল, আর এটা কি ইথানেল। এটা কি প্রোপানেল, আর এটা হচ্ছে ইথানেল। প্রোপানেল আর ইথানেল, তার মানে অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় আমরা অ্যালডিহাইড পাই। অ্যালডিহাইড CHO কিসের কার্যকরী মূলক? CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। অর্থাৎ অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় আমরা কি পাই? অ্যালডিহাইড পাই। এখন এখান থেকে যে কোশ্চেন গুলো হয় সেগুলো আসলে ধরা যায় না। এই কোশ্চেন গুলো আসলে ধরা যায় না। আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব এই এরকম এই ইয়ার রিলেটেড, ওজোনালাইসিস বিক্রিয়া রিলেটেড, তাহলে বুঝতে পারবা। তো কোশ্চেন হচ্ছে এটা, যে ওজোনালাইসিস বিক্রিয়ায়
ওজোনালাইসিস বিক্রিয়ায় এভাবে আমি মুখে বলি, কোশ্চেনটা তুমি খাতায় লিখে নাও যে অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় এক অণু ইথানল ও এক অণু প্রোপানল তৈরি হলে অ্যালকিনটির সংকেত কি? মানে কি তৈরি হচ্ছে? এক অণু তৈরি হচ্ছে ইথানল, এক অণু ইথানল, ইথানলের সংকেত কি? ইথানলের সংকেত হচ্ছে CH3CHO। আরেক অণু তৈরি হচ্ছে এক অণু প্রোপানল, প্রোপানলের সংকেত কি? CH3CH2CHO। তাহলে যে অ্যালকিন থেকে এই এক অণু প্রোপানল আর এক অণু ইথানল তৈরি হচ্ছে অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া, সেই অ্যালকিনটির সংকেত কি? অ্যালকিনটির সংকেত জানতে যাচ্ছে, মানে যেখান থেকে অ্যালকিন থেকে তৈরি হচ্ছে না, অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া থেকে তৈরি হচ্ছে, তো সেই অ্যালকিনের সংকেতটা কি সেটা জানতে চাচ্ছে। অ্যালকিনটির সংকেত কি? তো এটা বের করার জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করব, সেটা হচ্ছে দেখো এরা উপরের বিক্রিয়াটা দেখো, একবার উপরের বিক্রিয়াটা দেখো, এটা কোথা থেকে তৈরি হয়েছিল, এটাতে কোথা থেকে তৈরি হয়েছিল? এটার এই যে ইথানল তৈরি হওয়ার পর এই দুইটা কি এক জায়গায় ছিল, তো আমরা দুইটাকে এক জায়গায় নিয়ে আসবো, এই দুইটাকে আমরা কি করব? এক জায়গায় নিয়ে আসবো, এক জায়গায় নিয়ে আসবো, এসে দেখবো, দেখো এই যে এটা আর এটা এক জায়গায় ছিল, এবং এইখানে যেখানে তোমার তৈরি হচ্ছে, অ্যালডিহাইড মূলকটা তৈরি হচ্ছে, সেখানে আসলে কি থাকতো? ডাবল বন্ড থাকতো। উপরের বিক্রিয়াটা লক্ষ্য করো, দেখো এইখানে 3 কার্বন পর একটা অ্যালডিহাইড মূলক যুক্ত হয়েছে, এখানে দ্বিতীয় কার্বনে অ্যালডিহাইড মূলক যুক্ত হয়েছে। তো এই দিক থেকে আসলে দেখো দ্বিতীয় কার্বনে ডাবল বন্ড, এই দিক থেকে আসলে তৃতীয় কার্বনে ডাবল বন্ড। অর্থাৎ আমরা উপরের বিক্রিয়া থেকে এখানে বুঝতে পারতেছি অ্যালকিনটির সংকেত কি? অ্যালকিনটির সংকেত হচ্ছে এই দিক থেকে তৃতীয় কার্বনে ডাবল বন্ড, আর অপর পাশ থেকে দ্বিতীয় কার্বনে ডাবল বন্ড। তো এরকম একটা অ্যালকিন করো, CH3CH2CH3CH। তার মানে এই দিক থেকে দ্বিতীয় কার্বনে ডাবল বন্ড, আর একদিক থেকে দ্বিতীয় কার্বনে ডাবল বন্ড, আরেক দিক থেকে তৃতীয় কার্বনে ডাবল বন্ড। তাহলে দেখো এই দিক থেকে দ্বিতীয় কার্বনের ডাবল বন্ড, আর এই দিক থেকে তৃতীয় কার্বনের ডাবল বন্ড। এভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। তো উপরের বিক্রিয়াটা বুঝে থাকলে এই কোশ্চেন অ্যান্সার করা কিছুই না। তো আরেকটা দেখি, এটা একটু ট্রিকি, সেটা হচ্ছে ওজোনালাইসিস বিক্রিয়ায় ফর্মালডিহাইড বা মিথানল তৈরি হয়, অ্যালকিনটির সংকেত কি? শুধুমাত্র যদি কোশ্চেনে বলে মিথানল তৈরি হয়, কোশ্চেন 2 বলছে, শুধুমাত্র বলছে মিথানল তৈরি হয়, মিথানল মানে মিথানলের সংকেত কি? HCHO, এটা হচ্ছে মিথানলের সংকেত। তার মানে এক মিথানল তৈরি হওয়ার কথা বলছে, শুধু মিথানল। তাহলে তোমাকে বুঝে নিতে হবে অবশ্যই ওজোনালাইসিস বিক্রিয়ায় 2 অণু অ্যালডিহাইড তৈরি হয়, এক অণু তো তৈরি হয় না। তার মানে মিথানলে 2 অণু তৈরি হয়েছে। তাহলে এইখানে দেখো প্রথম কার্বনেই অ্যালডিহাইড, তার মানে যেহেতু 2 অণু মিথানল তৈরি হয়েছে, তার মানে অ্যালকিনটির সংকেত কি? CH, মানে একদিক থেকে প্রথম কার্বনে ডাবল বন্ড, আরেক দিক থেকে গেল প্রথম কার্বনে ডাবল বন্ড। তাহলে দুইটা কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড হয়, তাহলে সেটা কি নির্দেশ করে? সেটা নির্দেশ করে ইথিন, অর্থাৎ যদি বলে অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় ফর্মালডিহাইড বা মিথানল তৈরি হয়, তাহলে অ্যালকিনটির সংকেত কি? তাহলে ফর্মালডিহাইড বা মিথানল 2 অণু তৈরি হয়েছে, অবশ্যই 2 অণু অ্যালডিহাইড তৈরি হবে ওজোনালাইসিস বিক্রিয়ায়। তাহলে এখানে ফর্মালডিহাইড তৈরি হয়েছে, তাহলে ফর্মালডিহাইডে প্রথম কার্বনে অ্যালডিহাইড গ্রুপ, তাই কিনা? অ্যালডিহাইড গ্রুপ, প্রথম বন্ধনে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে প্রথম বন্ধনে যদি অ্যালডিহাইড গ্রুপ হয়, তাহলে একদিক থেকে প্রথম কার্বনে ডাবল বন্ড, আর একদিক থেকেও প্রথম কার্বনে ডাবল বন্ড, যত 2 অণু ফর্মালডিহাইড তৈরি হবে। তাহলে এটা অবশ্যই কি? ইথিন। আচ্ছা, আমরা এখন আরেকটা দেখি, উদাহরণ দেখি, সেটা হচ্ছে CH3CH2C ডাবল বন্ড CH3, এখানে হচ্ছে একটা আছে ধরো CH3, এটার সাথে আমরা কি করব? ওজোনালাইসিস বিক্রিয়া করব, এটার সাথে ওজোনালাইসিস বিক্রিয়া। তাহলে কি হবে?
CH3 CH2 CH3, এইখানে ওজনটা এরকম পঞ্চভুজাকার আকৃতি গঠন করবে, যেখানে ডাবল বন্ড আছে সেখানে CH3 এরকম একটা আকৃতি গঠন করলো। তাহলে এই অংশটুকু আলাদা হয়ে যাবে, এই অংশটুকু আলাদা হয়ে যাবে। এখানে কি কি তৈরি করছে তাহলে? এখানে তৈরি করছে প্রথমত এই যে এই অংশটুকু, এই যে পুরো এই অংশটুকু তৈরি করছে এক পাশে, আরেক পাশে এই অংশটুকু তৈরি করছে। তাহলে CH3 দূর CH3 CH2 CH3 CH2 CH3 CH2 CO সরি CO আরেক পাশে কি CH3। দেখো এই যে এইভাবে 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 এই যোগটা তৈরি করছে। তাহলে এটা কি তৈরি করলো বলতো? কিটোন তৈরি করলো। এটা কিটোন তৈরি করলো। আর কোনো তৈরি করবে অ্যালডিহাইড, সেটা কি CH3 CHO, আর কোনো অ্যালডিহাইড তৈরি করবে। আর এখানে যদি আমরা জিঙ্ক ইউজ করি, আর এই জিঙ্কটা কি করবে? অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। এখানে একটা কথা আছে, এখানে যদি H2O পানি ব্যবহার করো, তাহলে পানির বদলে পানির সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হয়ে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হতো। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হতো। এখন এখানে দেখো কি তৈরি হলো, এখন নতুন একটা প্রোডাক্ট তৈরি হলো। তো ওখানে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছিল 2 অণু, এখানে কি তৈরি হলো? কিটোন তৈরি হলো। কিটোন, এখানে কিটোন তৈরি হলো, কিটোন। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি যদি কার্বনের সাথে মানে ডাবল বন্ড যুক্ত যে কার্বন আছে সেই কার্বনের সাথে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিটোন উৎপন্ন হয়। এখানে এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিন। 3 ডিগ্রি অ্যালকিনের ক্ষেত্রে এরকম কিটোন উৎপন্ন হয়। যদি এরকম থাকে যে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এরকম যদি থাকে ডাবল বন্ডে, তাহলে অবশ্যই অ্যালডিহাইড উৎপন্ন হবে। বাট কার্বনের সাথে হাইড্রোজেন না থাকলে, দেখ এখানে যদি হাইড্রোজেন থাকতো তাহলে কি ইথানল তৈরি হতো, CHO ইথানল তৈরি হতো। কিন্তু এখানে যেহেতু হাইড্রোজেন নাই, সেই কারণে কিটোন তৈরি হয়েছে। তো কার্বনের সাথে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিটোন তৈরি হবে। এখানেও যদি হাইড্রোজেন না থাকে, এখানে ধরো CH3 থাকতো, তাহলে আরো কোনো কিটোন তৈরি হতো। বুঝছো? তাহলে কিটোন কখন তৈরি হবে? যখন মানে ডাবল বন্ধনযুক্ত যে কার্বন আছে সেটার সাথে হাইড্রোজেন থাকবে না, তখন অ্যালডিহাইডের জায়গায় কিটোন তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এরকম যে যদি এক অণু অ্যাসিটন বা প্রোপানন ও এক অণু ইথানল উৎপন্ন হয় ওজোনোলাইসিস বিক্রিয়ায়, অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়ায়, তবে অ্যালকিনটির সংকেত কি? কোশ্চেনটা লিখে নাও, আমি মুখে বলছি, তোমরা লিখে নাও কোশ্চেনটা। সেটা হচ্ছে যদি এক অণু অ্যাসিটন বা প্রোপানন এবং এক অণু ইথানল উৎপন্ন হয়, এক অণু অ্যাসিটন বা প্রোপানন এবং এক অণু ইথানল উৎপন্ন হয় কি বিক্রিয়ায়? ওজোনোলাইসিস বিক্রিয়ায়, অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়ায়, তবে অ্যালকিনটির সংকেত কি? তার মানে কি তৈরি হচ্ছে? এক অণু অ্যাসিটন মানে নাম হচ্ছে প্রোপানন, প্রোপাননের নাম হচ্ছে অ্যাসিটন, CH3, এটা কি প্রোপানন বা অ্যাসিটন। আরেকটা তৈরি হচ্ছে, আরেক অণু তৈরি হচ্ছে ইথানলের সঙ্গে কি CH3 CHO। এক অণু প্রোপানন আর এক অণু অ্যাসিটন যদি তৈরি হয়, তাহলে অ্যালকিনটির সংকেত কি? তো এটা বের করার জন্য এই কাজ করবে, সব CO কে সামনে নিয়ে আসবে, CO কে সামনে নিয়ে আসবে। তাহলে এই পাশে থাকছে একটা কি CH3, এখানে থাকছে একটা কি CH3, এটারও CO কে সামনে নিয়ে আসো। তাহলে এটার CO কে সামনে নিয়ে আসে CO, এক পাশে থাকছে যে হাইড্রোজেন, আরেক পাশে থাকছে CH3। এরপর এই যে এই দুইটার যে অক্সিজেন আছে, অক্সিজেন অংশ আছে, এটা এইভাবে লিখি CO। এই যে দুইটা অক্সিজেন আছে, অক্সিজেন দুইটাকে কি করবা? ভ্যানিশ করে দিবা। তাহলে যে সংকেতটা পাচ্ছ, অক্সিজেন দুইটাকে ভ্যানিশ করে এখানে করতে হবে, ডাবল বন্ড নিয়ে আসতে হবে। তাহলে যে সংকেতটা পাচ্ছ সেটা হচ্ছে অ্যালকিনের সংকেত। তাহলে কি পাচ্ছ? CH3 C, এই যে এখানে আরেকটা CH3 আছে, CH3 ডাবল বন্ড C, এর সাথে একটা H আছে, CH3।
এটাই হচ্ছে অ্যালকিনটির সংকেত। এটাই হচ্ছে অ্যালকিনটির সংকেত। যদি এই অ্যালকিনটা কি তৈরি করে, এক অণু প্রোপানল ও এক অণু ইথানল। এরকম যদি কোশ্চেন হয় যে অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায়, অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে, অ্যালকিন ওজোনালাইসিস বিক্রিয়ায় দুই অণু অ্যাসিটন তৈরি হচ্ছে, দুই অণু অ্যাসিটন। এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা লিখে দাও, অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় দুই অণু অ্যাসিটন তৈরি হলে অ্যালকিনটির সংকেত কি? মানে এখানে তৈরি হচ্ছে দুই অণু অ্যাসিটন, অ্যাসিটন মানে প্রোপানল, CH3CO CH3, দুই অণু এটা তৈরি হচ্ছে। তাহলে অ্যালকিনটির রাসায়নিক সংকেত কি হবে? তাহলে সিও কে সামনে নিয়ে আসো, সিও কে সামনে নিয়ে আসলাম, দূর সিও, CH3 এটা একটা হচ্ছে অ্যাসিটন, এ পাশে আরেকটা অ্যাসিটন, CH3 কি করো, অক্সিজেন দুটাকে ভ্যানিশ করে দাও, আর ভ্যানিশ করার পর এর মাঝে একটা ডাবল বন্ড নিয়ে আসো। তাহলে যে সংকেতটা পাচ্ছ সেটাই হচ্ছে উক্ত অ্যাসিটন তৈরির জন্য অ্যালকিনের সংকেত। CH3C, এখানে আছে CH3 ডাবল বন্ড CH3, এখানে একটা CH3। এই অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় কি পাওয়া যাবে? অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় দুই অণু অ্যাসিটন পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসছি অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়া। অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়া এটা এক ধরনের জুট বিক্রিয়া। এটা আসলে আমরা অ্যালকিন যেভাবে তৈরি করছি না, তার উল্টা প্রসেস। দেখো, অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়া, আমরা অ্যালকিন তৈরির বিক্রিয়াতে কি করেছি, অ্যালকিন তৈরির বিক্রিয়াতে অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করেছি, তখন আমরা কি পাইছি, তখন আমরা অ্যালকিন পাইছি। এখন অ্যালকিনকে কি করতে হবে, সালফিউরিক অ্যাসিডের সাথে জুট বিক্রিয়া দিতে হবে, তার মানে তখন আমরা কি পাবো, তখন আমরা অ্যালকোহল পাবো। এটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরির বিক্রিয়া। এটা হচ্ছে কি, অ্যালকিন থেকে অ্যালকোহল। সালফোনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা হয়, ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা হয়, যেটা আমরা অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়াতে পড়েছি। তো এখানে কি করা হয়, এখানে অ্যালকিন নেওয়া হয়, এটা হচ্ছে একটা অ্যালকিন, CH3CH2 ডাবল বন্ড এখানে ডাবল বন্ড না, CH ডাবল বন্ড CH2। এখন আমরা দেখেছি যে তোমার সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলকে যখন উত্তপ্ত করা হয়, তখন সালফিউরিক অ্যাসিড এখান থেকে তোমার অ্যালকোহল থেকে এক অণু পানি নিয়ে চলে যায়। তো অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়ায় অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে যখন বিক্রিয়া ঘটানো হয়, তখন কি ঘটনা ঘটে, তখন এই যে পানির, এটা কি ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তাহলে ধনাত্মক প্রান্ত কোথায় যুক্ত হবে, এখানে ওই যে সাইজেফের সূত্র অনুসারে, মার্কোনিভের সূত্র অনুসারে, মার্কোনিভের সূত্র অনুসারে এখানে যুক্ত হবে। তেলে মাথায় তেল দেওয়া, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে আক্রমণকারী বিকারকের ধনাত্মক প্রান্ত যুক্ত হবে, OH যুক্ত হবে এখানে। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই CH3 CH2 CH, তেলে মাথায় তেল দেওয়া মানে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখানে আবার গিয়ে হাইড্রোজেন যুক্ত করো। এটাই হচ্ছে মার্কোনিভের সূত্র। মার্কোনিভের সূত্র মতে H প্লাস গেল এইখানে আর OH মাইনাস গেল এইখানে, তাহলে কি তৈরি হলো, অ্যালকোহল তৈরি হলো, অ্যালকোহল তৈরি হলো। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে সালফিউরিক অ্যাসিডের এখানে কাজ কি? এখানে সালফিউরিক অ্যাসিডের কাজ আছে, তুমি আরেকবার হচ্ছে ইয়াটা দেখো, ওই যে করালাম অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া, অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়াতে আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলকে উত্তপ্ত করেছিলাম। সালফিউরিক অ্যাসিড একটা অভ্যন্তরীণ কাজে লাগে আর কি, মেকানিজমে লাগে। আসলে বিক্রিয়াটা আমি যেভাবে লিখছি সরাসরি H প্লাস আর OH মাইনাস যুক্ত হয়, আসলে এরকম হয় না, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল একটা ওয়ে। ভেতরে তো বিক্রিয়ার ভেতরেও তো অনেক কিছু আছে যেটাকে বলা হয় বিক্রিয়ার মেকানিজম। বিক্রিয়ার মেকানিজম আমি যদি এখানে একটু দেখাই, এখানে আসলে এরকম ঘটনা ঘটে। সেটা হচ্ছে প্রথমে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তো সর্বপ্রথম পানি বিক্রিয়াতে আসে না,
সালফিউরিক অ্যাসিডকে আমি এটা বোঝানোর সুবিধার্থে বলি কি HOSO3H, এভাবে লিখি এটাকে HOSO3H। এটাও তো সালফিউরিক অ্যাসিড। দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে H2, SO, এখানে 3টা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, 4টা। তো এভাবে যদি লিখি আমরা সালফিউরিক অ্যাসিডকে, তাহলে তোমার এই যে এই অংশটুকু, এই যে হাইড্রোজেন অংশটুকু শুধুমাত্র ধনাত্মক, বাকি যে এই অংশটুকু এটুকু হচ্ছে ঋণাত্মক। তাহলে এটা হচ্ছে ধনাত্মক আর বাকিটুকু ঋণাত্মক। তো একটু ভালো করে লিখি যাতে বুঝতে পারো। HOSO3H। সালফিউরিক অ্যাসিডকে এভাবে যদি লিখি, তাহলে এই অংশটুকু হচ্ছে ধনাত্মক আর বাকি এই অংশটুকু হচ্ছে ঋণাত্মক, চার্জযুক্ত। তো এখানে সর্বপ্রথম কি ঘটে, ডাবল বন্ডটা ভাঙে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে সাইজেকের সূত্র যদি প্রয়োগ করো, তাহলে তেলে মাথায় তেল দেওয়া, হাইড্রোজেন কোথায় যুক্ত হবে, এইখানে যুক্ত হবে, হাইড্রোজেন এইখানে যুক্ত হবে। তাহলে হাইড্রোজেন যুক্ত হচ্ছে কোথায়, CH3, CH2, CH, ঋণাত্মক অংশ এখানে যুক্ত হচ্ছে OSO3H, আর এখানে যুক্ত হচ্ছে হাইড্রোজেন CH3। এখন এর পরের ধাপে এখানে এসে পানি যুক্ত হয়, পরের ধাপে পানি যুক্ত হয়। এই হাইড্রোজেনটাকে, এই হাইড্রোজেনটাকে এটা নিয়ে আবার সালফিউরিক অ্যাসিড তৈরি করে এবং OH-টা গিয়ে এখানে যুক্ত হয়, তারপরে তাতে গিয়ে এভাবে অ্যালকোহল তৈরি হয়। তো ভেতরে আসলে সালফিউরিক অ্যাসিড এভাবে কাজ করছে, CH3, CH2, CH, এখানে তাহলে OH চলে আসলো, আর এখানে CH3, আর এখানে OSO3H আর H মিলে কি তৈরি করছে, আবার সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। তো এখানে সালফিউরিক অ্যাসিড এই কাজটা করে, সেই কারণে আমরা সালফিউরিক অ্যাসিড রাখছি। না হলে এই বিক্রিয়াটা যদি দেখালাম, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের তো কোনো কাজে নেই, কেন নিয়ে আসলাম, তাই না, শুধুমাত্র জুট বিক্রিয়া। কিন্তু এটা আসলে ওই যে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি বিক্রিয়ার উল্টা প্রসেস। আশা করি বুঝতে পারছো। এবার পড়বো আমরা অ্যালকিন শনাক্তকরণ। আমরা সর্বপ্রথম কি পড়বো, যখন কোনো কিছু পড়বো তখন লিখবো ওটার প্রস্তুতি, তারপর ওইটার রাসায়নিক বিক্রিয়া, এবং তারপর ওইটা শনাক্তকরণ, কিভাবে এটা শনাক্তকরণ করা হয়। তো অ্যালকিন শনাক্তকরণ বিক্রিয়া, অ্যালকিন শনাক্তকরণ করা যায় তোমার কিসের মাধ্যমে, অ্যালকিন শনাক্তকরণ করা যায় ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে, জারণ বিক্রিয়ার মাধ্যমে, অথবা যে আমরা একটা পড়লাম সেটা হচ্ছে ওজোনালাইসিস বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যালকিন শনাক্তকরণ করা যায়। অ্যালকিন ওজোনালাইসিস বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড উৎপন্ন করে। তো অ্যালকিন শনাক্তকরণ বিক্রিয়া, অ্যালকিনের শনাক্তকরণ। অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে প্রথম ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আমরা সর্বপ্রথম পড়ব ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা অ্যালকিন শনাক্তকরণ। ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা অ্যালকিন শনাক্তকরণ। তো এখানে কি করা হয়, এখানে হচ্ছে একটা পাত্র নেওয়া হয়, এরকম একটা ধরো পাত্র, পাত্রের ভিতর ব্রোমিন দ্রবণ মেশানো হয়, ব্রোমিন দ্রবণ, এখানে ব্রোমিন দ্রবণ মেশানো হয়। দেন ব্রোমিনের কালার কি বলতো, ব্রোমিনের কালার হচ্ছে লাল কালার। তখন এই যে এই পুরো যৌগটা একটা লাল কালার বর্ণ ধারণ করে, পুরো লাল কালার বর্ণ ধারণ করে। যখন আমরা এখানে ব্রোমিন দেব, তখন বর্ণটা লাল কালার ধারণ করে। যখনই আমরা এটাতে মেশাবো, যখন আমরা অ্যালকিন এখানে মেশাবো, অ্যালকিন মেশাবো, তখন এটা কি হয়ে যায়, অ্যালকিন মেশানোর পর এই দ্রবণটা পুরো বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, মানে দ্রবণটা পুরো বর্ণহীন হয়। যখন বর্ণহীন হয় কেন সেটা আমরা দেখব। তবে আমরা দেখো শনাক্তকরণ করে ফেলাম, যদি এটা অ্যালকিন হয়, আমরা একটা দ্রবণ নিলাম, এখন তোমাকে দ্রবণটা দেওয়ার পর তোমাকে বলা হলো এটা অ্যালকিন কিনা পরীক্ষা করো। তাহলে তুমি ব্রোমিন দ্রবণের মধ্যে অ্যালকিন মিশে যদি দেখো যে বর্ণহীন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা বর্ণহীন হয়ে যাচ্ছে, দ্রবণটা বর্ণহীন হয়ে যাচ্ছে, তাহলে তুমি বলবো হ্যাঁ আসলে এটা অ্যালকিন। এটা কি লাল দ্রবণ, ব্রোমিনের লাল দ্রবণ। ব্রোমিনের লাল দ্রবণ কখন হয়, বর্ণহীন হয়ে যায় যদি আমরা ব্রোমিন লাল দ্রবণের মধ্যে অ্যালকিন মিশিয়ে থাকি। অ্যালকিন মিশালে ব্রোমিন লাল দ্রবণ বর্ণহীন হয়ে যায়। তো আমরা বুঝতে পারছি যে অ্যালকিন যদি হয় কোনো কিছু, তাহলে সেটা আমরা ব্রোমিন দ্রবণে মেশালে সেটা বর্ণহীন হয়ে যাবে, আমরা বুঝতে পারবো এটা অ্যালকিন। এখানে ভেতর আসলে কি বিক্রিয়াটা ঘটে, যেমন ধরো আমরা এটা হচ্ছে একটা অ্যালকিন যেটা আমরা দ্রবণের ভিতর দিছি, এটা হচ্ছে একটা অ্যালকিন, তাহলে এই দ্রবণের ভিতর কি আছে, ব্রোমিন আছে, যেটা
ব্রোমিনই লাল বর্ণ ধারণ করার জন্য দায়ী। এখানে CCl4 ইউজ করা হয়। CCl4 হচ্ছে একটা দ্রবণ, যেটা হচ্ছে তোমার অপোলার অপোলার দ্রবণ। পানিতে কি পোলারিটি আছে, তো পানি যাতে এটা কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না। তো ধরো পানির ভিতর বিক্রিয়া করানো হচ্ছে, তাহলে কি করে পানিও এটার সাথে বিক্রিয়া করতে পারে। তো আমরা আসলে ব্রোমিনের সাথে বিক্রিয়াটা করাতে চাই, পানির সাথে করাতে চাই না। তো পানি নেওয়া হয় না, দ্রবণ হিসেবে CCl4 নেওয়া হয়। তো CCl4 হচ্ছে একটা কি নিষ্ক্রিয় দ্রবণ, অনেক জায়গায় দেখবা যে যৌগ যৌগে বিক্রিয়ায় এটা ইউজ করা হয়েছে। এখন এখানে ব্রোমিনের বিক্রিয়াটা তো খুবই সিম্পল বিষয়। এই যে জুট বিক্রিয়া, একটা ব্রোমিন এসে এখানে যুক্ত হবে, একটা ব্রোমিন এসে এখানে যুক্ত হবে, খুবই সিম্পল বিক্রিয়া। এই দেখো, এটা হচ্ছে অপ্রতিসম, এটা হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ, আর এটা হচ্ছে প্রতিসম আক্রমণকারী বিকারক। দুইটাই তো অপ্রতিসম না, তাহলে তোমার এখানে মার্কোভের সূত্র প্রযোজ্য নয়, যেখানে ইচ্ছা যে ব্রোমিন যুক্ত হইতে পারবে। এই দুইটা ডাবল বন্ড যেখানে উন্মুক্ত হবে, দুইটা কার্বনের যে কোনো জায়গায় গিয়ে যুক্ত হতে পারবে। মানে একটা ব্রোমিন এখানে, আরেকটা ব্রোমিন এখানে, আসলে তো দুইটা, মানে আরেকটা ব্রোমিন এখানে, আরেকটা ব্রোমিন এখানে, উল্টা পাল্টা হলেও তো একই জিনিসই তৈরি হচ্ছে, কারণ এখানে আক্রমণকারী বিকারক একই। তুমি যাই করো না কেন একই জিনিস তৈরি হইতেছে। তার মানে CH3 CH Br CH2 Br। এখন দেখো এই এই অ্যালকিন এই দ্রবণে প্রবেশের পর সব কয়টা ব্রোমিনরা যদি এভাবে ধরে, ঠিক আছে, এভাবে যদি ধরে, ধৈরা যদি নিজের ভেতর নিয়ে নেয়, তাহলে ব্রোমিন কি থাকলো? থাকলো না। ব্রোমিন যখন এই এই কম্পাউন্ডের সাথে যুক্ত হবে, তখন ব্রোমিন আর ওর হচ্ছে যে ধর্ম ইয়াটা আছে, কালার আছে, লাল কালার, লাল বর্ণ, সেটা তো ধরে রাখতে পারবে না, কারণ এ এখন জৈব যৌগের অংশ হয়ে গেছে, তাই না? তাহলে ওর ওর এখানে শুধুমাত্র জৈব যৌগের অংশ হয়ে গেছে, এখানে অ্যালকেনের বৈশিষ্ট্য প্রতিফলিত হবে, ব্রোমিনের বৈশিষ্ট্য প্রতিফলিত হবে না। এখন যেহেতু ব্রোমিনের বৈশিষ্ট্য প্রতিফলিত হচ্ছে না, তার মানে যে লাল কালার আর লাল কালার থাকবে না, এটা বর্ণহীন হয়ে যাবে। তো এইভাবে আমরা অ্যালকিন শনাক্তকরণ করতে পারি ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, এবার অ্যালকিনের জারণ বিক্রিয়ার মাধ্যমেও আমরা অ্যালকিন শনাক্তকরণ করতে পারি। 2 নম্বর হচ্ছে জারণ বিক্রিয়া। মাধ্যমে প্রথমে আমরা দেখলাম যে অ্যালকিন শনাক্তকরণের বিক্রিয়া ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে। এবার দেখবো আমরা জারণ বিক্রিয়ার মাধ্যমে। এখানে জারণ বিক্রিয়াতে বেয়ার বিকারক ইউজ করা হয়। বেয়ার বিকারক, বেয়ার বিকারক কি? বেয়ার বিকারক হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর মিশ্রণ, KMnO4 এর মিশ্রণ, এটাকে বলা হয় বেয়ার বিকারক, এটাকে বলা হয় বেয়ার বিকারক। এখন এটা যখন তোমার এক জায়গায় করা হয়, তখন এই জিনিসটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে K2MnO4 প্লাস H2O প্লাস জাইমান অক্সিজেন। এখন জাইমান অক্সিজেন যে দ্রবণে থাকে, সেই দ্রবণটা লাল বর্ণ হয়, লাল বর্ণের, ঠিক আছে, লাল বর্ণ না, মানে রঙিন, রঙিন, ঠিক আছে, ওই দ্রবণটা কি হয়? রঙিন। জাইমান অক্সিজেন দ্রবণটাকে রঙিন করে ফেলে। তাহলে বেয়ার বিকারক আমরা যদি একটা পাত্রে নিই, এরকম হচ্ছে একটা পাত্র, এটা হচ্ছে একটা পাত্র, পাত্রের ভিতর আমরা এই যে বেয়ার বিকারককে ঢাললাম, তাহলে পাত্রের ভেতরে কি হবে? কালার একটা যৌগ তৈরি হবে, কারণ কি বেয়ার বিকারকটা বিক্রিয়া দিয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, তাহলে একটা কালার যৌগ পাচ্ছি। কিন্তু যখনই আমরা এখানে অ্যালকিন দিব, যখন আমরা এখানে অ্যালকিন দিব, তখন দেখা যাবে একটু পর যৌগটা কি হচ্ছে? বর্ণহীন হয়ে যাচ্ছে, বর্ণহীন হয়ে যাচ্ছে। এখানেও সেম ওই আগের মতোই জুট বিক্রিয়া হয়, আর অক্সিজেন রে অ্যালকিন নিজের ভিতর নিয়ে নেয়, বর্ণহীন। তো এভাবে আমরা শনাক্তকরণ করতে পারি এটা অ্যালকিন না অন্য কিছু। তাহলে দেখো, এখানে ধরো এই অ্যালকিনটা দেওয়া হয়েছে, আগে যে অ্যালকিনটা নিয়েছি সেটাই আমরা দিচ্ছি, একই উদাহরণ দিচ্ছি। তোমরা একটা উদাহরণ যদি বুঝতে পারো, তাহলে সবগুলোই বুঝতে পারবে। CH ডাবল বন্ড CH2, এটার সাথে দেওয়া হচ্ছে কি? জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন, ধরো 2 অণু জাইমান অক্সিজেন এটার সাথে বিক্রিয়া করছে, 2 অণু জাইমান অক্সিজেন এটার সাথে বিক্রিয়া করছে, আর এখানে তো তোমার কি আছে? এখানে তো পানি আছে, তাই কিনা?
OH পানি আছে। তাহলে দুই অণু না, এক অণু হলেই হবে, এক অণু জাইমান অক্সিজেন হলে হবে। তাহলে দেখো কি হচ্ছে এখানে CH3 CH CH2 এদের হচ্ছে পাই বন্ধনটা ওপেন হচ্ছে ভাবে, তখন এই যে ঋণাত্মক অংশটা কোথায় গিয়ে যুক্ত হবে? এটা ধনাত্মক অংশ, এটা ঋণাত্মক অংশ। ঋণাত্মক অংশটা কোথায় গিয়ে যুক্ত হবে? ঋণাত্মক অংশটা অবশ্যই সাইজেকের সূত্র মতে, যেখানে মানে সাইজেকের সূত্র মার্কোনিভের সূত্র কি, তেলে মাথায় তেল দেওয়া, তেলে মাথায় তেল দেওয়া, সাইজেকের সূত্র বলছি, এখানে মার্কোনিভের সূত্র প্রযোজ্য। তেলে মাথায় তেল দেওয়া, তার মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দিয়ে যুক্ত হবে, তাই কিনা? এটা তো এখানে এসে হাইড্রোজেন যুক্ত হচ্ছে সাথে অক্সিজেন রে নিয়ে, আর এখানে এসে OH যুক্ত হচ্ছে। তার মানে এখানে দেখো জাইমান অক্সিজেন যেটা ছিল সেটা থাকলো না, এখানে জাইমান অক্সিজেন থাকলো না। তার মানে জাইমান অক্সিজেন আর এই দ্রবণে নাই। জাইমান অক্সিজেন যদি দ্রবণ না থাকে তাহলে দ্রবণটা কি হয়ে পড়বে? বর্ণহীন হয়ে পড়বে। দ্রবণটা বর্ণহীন হয়ে পড়ছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা অ্যালকিন পড়লাম। অ্যালকিনে প্রথমে পড়লাম আমরা অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুত করা হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? অ্যালকিন প্রস্তুত করা হয় অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে। আমরা এখানে সাইজেবের সূত্র পড়ছি, বিভিন্ন কেস পড়ছি কখন কোন ধরনের অ্যালকিন তৈরি হবে। এরপর আমরা পড়ছি যে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া, অ্যালকিনের তোমার রাসায়নিক বিক্রিয়া জুট জারণ পলিমাকরণ। জুট বিক্রিয়া দেখছি, জুট বিক্রিয়াতে আমরা মার্কোনিভের সূত্র দেখছি, অ্যান্টি মার্কোনিভের সূত্র দেখছি। তারপর আমরা ওজোনালাইসিস বিক্রিয়া দেখছি। অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়ায় তোমার ইথানল তৈরি হয়, প্রোপানল তৈরি হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস তৈরি হলে অ্যালকিনটির সংকেত কি সেগুলা দেখছি। এরপর আমরা পড়ছি কি অ্যালকিনের জারণ বিক্রিয়া। তো এখানে অ্যালকিন শেষ, আগামী ক্লাসে অ্যালকাইন পড়াবো। অ্যালকিন যদি বুঝে থাকো, অ্যালকাইন বুঝতে সমস্যা হবে না।